তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি এবং সেই ঘটনার আজ চতুর্থ দিন এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ টিম, সেনা, দমকল ও পুলিশ। কংক্রিটের ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে চলছে তল্লাশি। স্ক্যানারে ধ্বংসস্তূপের 12টি শ্যাডো এরিয়া হাই পাওয়ার টর্চ জ্বালিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঢালাই স্ট্রাকচার ভেঙে নিচের স্তরে ইতিমধ্যেই প্রবেশ করা হচ্ছে। নিচের স্তরে প্রবেশ করে নিবিড়ভাবে তল্লাশি চালানো হচ্ছে। অত্যাধুনিক ভিকটিম লোকেটিং ক্যামেরায় তল্লাশি চালাচ্ছে প্রশাসন। 3টি গর্ত খুলে তল্লাশিতে ভিকটিম লোকেটিং ক্যামেরা, একাধিক অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করছে তারাতলায় এই বিপর্যয়ের ঘটনায়। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ চালাচ্ছে সেনা, এনডিআরএফ টিম, দমকল ও পুলিশ। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, তুমি দুর্ঘটনাস্থলে রয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ সেনা, এনডিআরএফ টিম একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে। ইতিমধ্যে একাধিক অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। ঠিক কি আপডেট? দেখো, একেবারে তারাতলায় যে ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে তার পরবর্তীতে 72 ঘন্টা অতিক্রান্ত। এখনো পর্যন্ত কিন্তু এনডিআরএফ, সেনাবাহিনী, দমকল বিভাগ, পুলিশ, ভারতীয় রেল এবং স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এবং এই মুহূর্তে বলা যেতে পারে যে উদ্ধার কাজের এই পর্যায়ে এসে মূলত যে দিকগুলোতে তারা নজর দিচ্ছেন সেটা হচ্ছে এই যে কংক্রিটের যে স্ট্রাকচার, আমি সরাসরি ছবিটা দেখাবো, যে কংক্রিটের স্ট্রাকচার একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার ভিতরে যে সমস্ত শ্যাডো এরিয়াগুলো রয়েছে, অর্থাৎ যেখানে আপাত দৃষ্টিতে একেবারেই খালি চোখে সেই জায়গাগুলো তল্লাশি করা সম্ভব নয়, সেই শ্যাডো এরিয়াগুলোতে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি এবং যন্ত্র ব্যবহার করে উদ্ধারকারীরা তারা সেখানে কিন্তু নিবিড়ভাবে তল্লাশি চালাচ্ছেন। অর্থাৎ এই বিশাল যে এলাকা, সেই এলাকাকে 10 থেকে 12টি জোনে ভাগ করা হয়েছে এবং সেই জোনগুলোতে কিন্তু হাই পাওয়ার টর্চ, অন্যদিকে ভিকটিম লোকেটিং ক্যামেরা ব্যবহার করে সেই জায়গাগুলোতে নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে। এবং যে অত্যাধুনিক যে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছিল, যে সমস্ত একেবারে প্রাণের স্পন্দন পেতে গেলে যে ধরনের সেন্সর ব্যবহার করা হচ্ছিল, সেই সমস্ত সেন্সর যন্ত্রে কিন্তু সেইভাবে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এটা ধরে নেওয়া যেতে পারে যে জীবিত অবস্থায় আর কেউই এই ধ্বংসস্তূপের নিচে আটকে নেই, কোনো প্রাণের স্পন্দন কিন্তু এখনো মিলছে না বলা যেতে পারে। সেক্ষেত্রে কোনো দেহ যদি আটকে থেকে থাকে এই বিশাল কংক্রিট স্ট্রাকচারের নিচে, তার খোঁজেই মূলত এই একেবারেই নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে এবং বিভিন্ন লোহা স্ট্রাকচারগুলোকে কেটে ইন্টেন্সিভ কাটিং এর মাধ্যমে সেই জায়গাগুলোতে কিন্তু তল্লাশি করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে যেভাবে এই লোহার স্ট্রাকচার ভেঙে পড়ে সেই জায়গায় অনেক ক্ষেত্রেই 2-3টাই লোহার শেড, সেখানে তার নিচের যে লেয়ার, সেই লেয়ারে দেখা গিয়েছিল যে একাধিক টিনের পাত বা লোহার শেড, তার নিচেও কিন্তু তার গভীরতার মধ্যেও কিন্তু অনেক স্তর ছিল। সেই স্তরে পৌঁছে যাতে সেখানগুলোতে তল্লাশি করা যায় সেই ব্যবস্থায় কিন্তু এই মুহূর্তে রাখা হচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই ডেপুটি কমিশনার সাউথ ওয়েস্ট ডিভিশনের ঈশানী পাল তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন এবং তারই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 5 সদস্যের একটি দল তারাও এসেছেন। তারা সয়েল টেস্ট এবং পরবর্তীতে তাদের ডিপার্টমেন্টের তরফ থেকে যাবতীয় যে ইন্সপেকশনের কাজ সেটা তারা করবেন। ডক্টর পার্থপ্রতিম বিশ্বাস, যিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এবং তার সাথে সাথে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকেও কিন্তু আধিকারিকরা তারা এসেছেন, ইঞ্জিনিয়াররা এসেছেন। তারা এই গোটা এলাকা তারা কিন্তু ঘুরে দেখলেন এবং তারা নির্দিষ্টভাবে রিপোর্ট জমা দেবেন। এবং তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে অবশ্যই নির্মাণের জায়গা থেকে কিন্তু বেশ কিছু জায়গায় গলদ ছিল বা গাফিলতি ছিল। সাধারণত যে কোনো নির্মাণে যেটা দেখা যায় যে ভিত মজবুত করার পরবর্তীতে একতলা বা দুতলা, তারপরে আস্তে আস্তে বিল্ডিং উঠতে থাকে বা যে কোনো স্ট্রাকচার উঠতে থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 3 তলার স্ট্রাকচার, অর্থাৎ সব থেকে ওপরের যে লেয়ার সেটিকে আগে কংক্রিট করার চেষ্টা করা হয়েছে এবং ভিতকে মজবুত না করে এই ধরনের স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে মূলত এই ধরনের একটা বিপর্যয় তৈরি হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা এক্সপার্ট টিম যারা রয়েছেন, বিশেষজ্ঞ দল, তারা একদিকে যেরকম গোটা এলাকাটা ভিজিট করেছেন, তারা তাদের মতো করে নমুনা সংগ্রহ পরবর্তীতে করবেন। এবং বিপর্যয়ের ঘটনায় চতুর্থ দিন, আজ 3 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 17 জন। একই পরিবারের 3 জনের মৃত্যুর খবর সামনে আসছে।
দেখো, একেবারেই যাদেরকে উদ্ধার করা হয়েছে এই দুর্ঘটনার স্থল থেকে, যাদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে, তাদের মধ্যে থেকে অনেকেরই কিন্তু অবস্থা সংকটজনক হয়ে যাচ্ছে এবং অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এখনো পর্যন্ত মৃতের সংখ্যাটা 17 জন, যদিও সেই সংখ্যা আরও বাড়তে পারে। তার কারণ যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের যা শারীরিক অবস্থা সেটা কিন্তু তাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বলা যায়। তবুও এই খারাপ খবরের মধ্যেও যেটা আশার আলো দেখাচ্ছে সেটা হচ্ছে যে মানিক চাঁদ, যিনি এই দুর্ঘটনার একেবারে দুর্ঘটনাস্থলে তিনি আটকে পড়েছিলেন, এই ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে তিনি আটকে পড়েছিলেন, যিনি একটি নিজে ভিডিও করেছেন দুর্ঘটনার পরের মুহূর্তে যে ভিডিও, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং তাকে কিন্তু সুস্থ অবস্থায় তাকে বাঁচিয়ে তোলা সম্ভব হয়েছে এবং আজকে এসএসকেএম হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়। সেই জায়গা থেকে যেরকম মৃত্যুর খবর সামনে আসছে, তারই সঙ্গে বলা যেতে পারে যে এমনও শ্রমিক রয়েছেন যাদেরকে কিন্তু উদ্ধার করা গেছে এবং তাদেরকে সুস্থভাবে কিন্তু শুশ্রূষার পরে তাদেরকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই আশাপ্রদ একটা বিষয় বলা যেতে পারে এবং যে সমস্ত চিকিৎসকরা এই আহতদের চিকিৎসা করছেন তাদের কাছে তাদের মনোবল জোগানোর জন্য একটা বড় বিষয়। যদিও এখনো যারা আহতরা, যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে থেকে অনেকেরই অবস্থার অবনতি হচ্ছে এবং অনেকেই কিন্তু অর্থাৎ মৃত্যুর সংখ্যাটা কিন্তু আরো কিছুটা বাড়তে পারে সেরকমই আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ মৌমিতা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তারাতলায় বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 17 জন। বিহারের মুঙ্গের থেকে তারাতলায় গোডাউন তৈরির কাজে এসেছিলেন একই পরিবারের 6 জন। আগেই মৃত্যু হয়েছে তার মধ্যে 2 জনের, এবার আরও একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ জারি রয়েছে। উদ্ধার কাজে অত্যাধুনিক সমস্ত যন্ত্র ব্যবহার করা হচ্ছে। 3টি জোনে ভাগ করে উদ্ধার কাজে সেনা, এনডিআরএফ, পুলিশ ও দমকল। তারাতলায় বিপর্যয়ের নেপথ্যে কি, কোথায় কোথায় ঠিক গলদ রয়েছে জানতে দুর্ঘটনাস্থলে গিয়েছে বিশেষজ্ঞ দল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 5 সদস্যের দল গিয়েছেন সেই বিপর্যয় স্থলে। এ বিষয়ে কি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ডক্টর পার্থপ্রতিম বিশ্বাস, শোনাবো আপনাদের। আমাদের বিশ্ববিদ্যালয়ের 4টে বিভাগ থেকে আজকের এই ইনভেস্টিগেটিং টিমে প্রতিনিধি আছেন আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। বিশেষত এই যা বিপর্যয় হয়েছে এর সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো তাদের অধ্যাপকরাই রয়েছেন এবং প্রয়োজন হলে অন্য কারোর যদি দরকার হয় সেক্ষেত্রে ভবিষ্যতে কি যেটা আমরা দেখতে এসেছি সেটাই দেখলাম যে ফেলিওর ইনভেস্টিগেট করার কিছু পদ্ধতি আছে। ফরেনসিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি, তার জন্য যা যা টেস্ট করতে হবে, যে ধরনের টেস্ট, কিছু টেস্ট হবে এখানে, কিছু টেস্ট হবে ল্যাবরেটরিতে, কিছু ড্রয়িং দরকার যেগুলোকে অ্যাসেস করার জন্য, সেগুলো পেলে আমরা আমাদের পরের কাজ নমুনা সংগ্রহ করার প্রাথমিক পদক্ষেপ আজকে আমরা নিলাম। অর্থাৎ কোন কোন জায়গা থেকে নমুনা পরীক্ষা করা হবে, কোথায় এখানে ইনসিটু টেস্ট হবে, বহু ধরনের টেস্ট এখানে হবে, ইনক্লুডিং সয়েল টেস্ট, ইনক্লুডিং অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডিটেলিং, যদি কিছু থেকে থাকে। এই সবটাই প্রাথমিক কথাবার্তা হলো, তারপরে আমরা পরবর্তীকালে এগোবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার প্রফেসর দীপঙ্কর চক্রবর্তী কি বলছেন, শুনুন। তার তো অনেকগুলো ডাইমেনশন থাকে। আমি একটা দিক দেখবো, প্রফেসর পার্থপ্রতিম বিশ্বাস দেখবেন, মৈনাক ঘোষ স্যার আছেন, হ্যাঁ, বশিরউদ্দিন স্যার আছেন, আমরা সবাই মিলে কম্বাইন্ডলি করবো। আর কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে। আমরা আমাদের মাননীয় উপাচার্যের অনুমতি ক্রমে এখানে এসেছি। আমরা আমাদের ফেলিয়ার অ্যানালিসিস এইগুলো করে আমরা কলকাতা পুলিশকে ইউনিভার্সিটির পক্ষ থেকে রিপোর্ট দেবো। তার জন্য যতটুকু অঙ্ক কষা দরকার, যতটুকু টেস্টিং করা দরকার, সেগুলো আমরা করবো। আজকে প্রথমে এলাম, কিছুটা প্ল্যানিং রয়েছে, এখনো পুরো চিত্রটা পাওয়া যাচ্ছে না। আমরা রিপোর্ট ফলো কলকাতা পুলিশ। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিভাবে এগোনো হয়? প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হয় আর কি, যে এই যে কারণে এরকম ধরনের কোল্যাপস অতীতে যা হয়েছে, কি কি কারণে হয় তার সম্বন্ধে তো আমাদের একটু ধারণা আছে, সেগুলোকে আমরা অ্যানালাইসিস